প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা এসএসসি অ্যাকাউন্টিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অর্থাৎ জাবেদা নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। তাহলে আমরা এখানে একটি ফর্মুলা দেখতে পাচ্ছি, একটি রুলস দেখতে পাচ্ছি। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। অন্যদিকে হ্রাস পেলে ক্রেডিট হয়। ঠিক আছে, এই ফর্মুলাটা হয়তো তোমরা দ্বিতীয় অধ্যায়ে দেখেছো অনেকেই। তো আমরা এখানে কি বলছি? সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। অন্যদিকে বিপরীতভাবে দেখো, আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। ঠিক আগেরটার বিপরীত। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হতো, এখন আয় দায় মালিকানা সত্ত্ব এই তিনটা বৃদ্ধি পেলে কি হচ্ছে? ক্রেডিট হচ্ছে। আর আয় দায় মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় সেক্ষেত্রে কি হবে? ডেবিট হবে। তাহলে আমরা এখানে এটা কিভাবে মনে রাখবো? সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর হ্রাস পেলে তো ক্রেডিটই। অন্যদিকে আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। ঠিক আছে, সম্পদ এবং ব্যয় কিন্তু বৃদ্ধি পেলে ডেবিট হতো, এখন আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হচ্ছে? ক্রেডিট হচ্ছে। আর হ্রাস পেলে ডেবিট হচ্ছে। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো জাবেদা আমরা ইজিলি আনসার করতে পারবো, যদি আমরা কোনটা কোন হিসাব সেটা আমরা জানতে পারি। ঠিক আছে, এই যে আমরা জেনেছি যে হিসাব 5 প্রকার হয়: সম্পদ, ব্যয়, আয় দায় মালিকানা সত্ত্ব। এখন আমরা যদি আইডেন্টিফাই করতে পারি যে কোনটা কোন হিসাব, তাহলে আমরা খুব সহজেই কিন্তু জাবেদা আনসার করতে পারবো। তাহলে আমরা একটু ট্রাই করে দেখি আমরা জাবেদা পারি কিনা। তো দেখো, এখানে আমরা একটা জাবেদা দিয়েছি। দেখো, নগদে পণ্য বিক্রয়। তাহলে নগদে পণ্য বিক্রয় করলে কি হয়? আমার কাছে নগদ টাকা আসবে এবং আমার নগদ টাকা বৃদ্ধি পাবে। তাহলে নগদান হিসাব ডেবিট হবে। নগদান হিসাব কেন ডেবিট? কারণ নগদ টাকা আমার জন্য একটি সম্পদ, তাই এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। অন্যদিকে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব কিন্তু আমার জন্য একটি আয়। তা আমরা আগেই জেনেছি যে আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কিন্তু ক্রেডিট হয়, তাই বিক্রয় হিসাব এখানে কি হয়েছে? ক্রেডিট হয়েছে। আমরা অনেকেই জাবেদা মুখস্থ করি কিন্তু এটার রিজনটা আমরা অনেকেই জানি না। তাহলে আমাদেরকে যদি আজকে থেকে আজ করা হয় যে নগদে পণ্য বিক্রয় এটার জাবেদা যদি আমাদেরকে এক্সপ্লেনেশন সহ আজ করা হয়, তাহলে আমরা এভাবে আনসার করব: নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট কেন? কারণ সম্পদ বৃদ্ধি। বিক্রয় হিসাব ক্রেডিট কেন? কারণ আয় বৃদ্ধি। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি কি ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় মানে কি? আমি একটি পণ্য বিক্রয় করেছি, আমি এখনো টাকাটা পাইনি কিন্তু ভবিষ্যতে পাবো। তাহলে ওটাকে কি বলা হচ্ছে? প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব। তাহলে প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব আমাদের জন্য কি? সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি, এই জন্য কি হয়েছে? ডেবিট হয়েছে। আর ঠিক সেমভাবে আমি যেহেতু বিক্রয় করেছি, অবশ্যই বিক্রয় হিসাব এটি আমার জন্য একটি আয়। আয় বৃদ্ধি পেলে তো অবশ্যই কি হবে? ক্রেডিট হবে। ঠিক আছে, তাহলে আমরা আরও একটি জাবেদায় চলে যাই। এই যে খুবই গুরুত্বপূর্ণ একটি জাবেদা এটা। তাহলে দেখো, আমরা অনেকে এটাতে কনফিউজ থাকি। দেখো, আন্তঃফেরত। তাহলে আন্তঃফেরতের মানে হচ্ছে কি? বিক্রয় ফেরত। এখন আমাদের যদি কোয়েশ্চেনে শুধুমাত্র আন্তঃফেরত দেয়া থাকে, তাহলে আমরা অনেকে কনফিউজড হয়ে যায় যে এটা আসলে কি বিক্রয় ফেরত নাকি ক্রয় ফেরত। তাহলে এটা তোমরা কিভাবে বুঝবা? আন্তঃফেরত, আন্তঃফেরত মানে কি? যেটা আমার কাছে আসে। ঠিক আছে, এই যে আন্ত ওয়ার্ডটা তোমরা মনে রাখবা। আন্ত মানে হচ্ছে যেটা আমাদের কাছে আসে। তাহলে আমাদের কাছে কোনটা আসে? যেটা আমরা বিক্রয় করেছিলাম সেটাই তো ফেরত আসে, তাই না? তাহলে আন্ত ফেরত মানে কি হবে? অবশ্যই বিক্রয় ফেরত হবে। তাহলে এটার জাবেদা আমরা কিভাবে করব একটু আমরা দেখি। তাহলে আন্ত ফেরত মানে যদি বিক্রয় ফেরত হয়, তাহলে নর্মালি বিক্রয় কি হয়? যদি আমি নর্মালি কোনো একটা পণ্য বিক্রয় করি, মনে করো আমরা কোনো একটি পণ্য নগদে বিক্রয় করলাম, তাহলে জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তো দেখো, নর্মালি কিন্তু দেখো আমরা যদি এই জাবেদা একটু যাই, এই যে এখানে এখানে যদি আমরা একটু যাই, এখানে বিক্রয় হিসাব কি হয়েছিল? ক্রেডিট হয়েছিল। কেন ক্রেডিট হয়েছিল? কারণ এখানে আমরা পণ্য বিক্রয় করেছিলাম। কিন্তু এখন দেখো, এখন পণ্যটা ফেরত আসছে। তো পণ্যটা যদি ফেরত আসে, আমার কি বিক্রয় হিসাব
বৃদ্ধি পাবে, আমার কি আয় বৃদ্ধি পাবে নাকি আয় হ্রাস পাবে? অবশ্যই আমার কি আয় হ্রাস পাবে। তাহলে আমার যদি আয় হ্রাস পাই, তাহলে আমার যদি আয় হ্রাস পাই তাহলে কি হবে? বিক্রয় ফেরত হিসাব হবে। কি হবে? বিক্রয় ফেরত হিসাব। আর এদিকে কি হবে? ডেবিট। এটা কারণ কি? কারণ আমি মনে করো আমি 10,000 টাকার পণ্য বিক্রয় করেছিলাম, এখন আমার কাছে 5,000 টাকার পণ্য ফেরত চলে আসছে। তো যেহেতু আমার আগে আয় ছিল 10,000, এখন ফেরত দেওয়ার কারণে আমার আয় হয়ে গেছে কত? 10,000। তার মানে আয় হ্রাস না? তাহলে আয় হ্রাস হলে কি হয়? ডেবিট হয়। কোনটা ডেবিট হবে? বিক্রয় ফেরত হিসাব ডেবিট। আবার দেখো, প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব ক্রেডিট। তো আগের জাবেদায় আমরা কি করেছিলাম? আগের এখানে আমাদের কি ছিল? প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব ডেবিট ছিল। কেন? কারণ সম্পদ বৃদ্ধি পেয়েছিল, পণ্য বিক্রয় করার ফলে আমার কি সম্পদ বৃদ্ধি পেয়েছিল। তো এখন যেহেতু আমাদের ফেরত চলে আসছে, তাহলে সম্পদটা কি আর বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? অবশ্যই সম্পদটা হ্রাস পাবে। তাহলে সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। ঠিক আছে? আমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে। ঠিক সেমভাবে আমরা যদি প্রথমটা পারি, আমরা দ্বিতীয়টা খুব সহজে আনসার করতে পারবো। তাহলে বহি ফেরত। বহি ফেরত মানে যেটা আমরা ফেরত দিয়ে থাকি। আমরা কোনটা ফেরত ফেরত দিয়ে থাকি? যেটা আমরা ক্রয় করি, যেটা আমাদের আশানুরূপ হয় না অথবা মন মতো হয় না, অথবা কোনো একটা সমস্যা থাকে, সেটা আমরা কি করে থাকি? সেটা আমরা ফেরত দিয়ে থাকি। তাহলে বহি ফেরত মানে কি? ক্রয় ফেরত। আচ্ছা, এখন আমরা একটু দেখি তাহলে। তোমরা আমরা যখন পণ্য ক্রয় করি, আমরা যখন পণ্য ক্রয় করি তখন কি হয়? ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে? যদি নগদে পণ্য ক্রয় করে থাকি। আর যদি বাকিতে পণ্য ক্রয় করি তখন কি হয়? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ঠিক আছে? এখন যেহেতু ক্রয়টা আমরা ফেরত দিয়েছি, ঠিক আছে? ক্রয়টা কি করেছি? ফেরত দিয়েছি। তাহলে নর্মালি ক্রয় হিসাব কি হয়? শুধুমাত্র যদি ক্রয় হিসাব বলতো, শুধুমাত্র যদি ক্রয় হিসাব বলতো তখন ওটা কি হতো? ডেবিট হতো। এখন তো ক্রয় ফেরত বলছে। কি বলছে? ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত অবশ্যই ঠিক উল্টা হবে। ক্রয় হিসাব যদি ডেবিট হয়, ক্রয় ফেরত কি হবে? ক্রেডিট হবে। তাহলে বলো তো, ক্রয় হিসাব ডেবিট কেন হতো? ক্রয় হিসাব যদি আমরা নর্মালি পণ্য ক্রয় করি তাহলে ক্রয় হিসাব ডেবিট কেন হতো? কারণ ক্রয় করার ফলে আমার একটা ব্যয় হয়েছে, ব্যয়টা বৃদ্ধি পেয়েছে, ওই জন্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট হতো। এখন তো ক্রয় ফেরত হিসাব। তাহলে এখন যেহেতু ক্রয় ফেরত হিসাব, সেহেতু আমার ব্যয়টা কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? অবশ্যই হ্রাস পেয়েছে। মনে করো ঠিক আগেরটার মতো একটা এক্সাম্পল দিই। মনে করো আমি 10,000 টাকা পণ্য ক্রয় করেছি, ওখান থেকে 5,000 টাকার পণ্য ফেরত দিয়েছি। তাহলে আমার ব্যয়টা আগে ছিল 10,000, এখন ব্যয়টা হয়ে গেছে 5,000। এই জন্য ব্যয় হ্রাস। তাহলে ব্যয় হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। আর অন্যদিকে আমি যখন পণ্য ক্রয় করেছিলাম তখন পাওনাদার কিন্তু বৃদ্ধি পেয়েছিল, মানে দায় বৃদ্ধি পেয়েছিল। এখন যেহেতু ফেরত দিয়ে দিয়েছি তাই কি হয়েছে? প্রদেয় হিসাব অথবা পাওনাদার হিসাব কি হয়েছে? ডেবিট হয়েছে। কেন ডেবিট? কারণ দায়টা আমার হ্রাস পেয়েছে। ঠিক আছে? ঠিক সেমভাবে আমরা যদি আরেকটা জাবেদায় চলে যাই। আচ্ছা, এখানে অনেকে কনফিউজড হয়ে যায় ব্যবসায় হতে উত্তোলন এবং ব্যাংক থেকে উত্তোলন, এই দুটার মধ্যে পার্থক্য কি? দেখো, আমরা যখন ব্যবসায় থেকে টাকা উত্তোলন করি তখন সেটা হবে কি হিসাব? উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব ডেবিট। কেন ডেবিট? কারণ এটা ব্যয়। ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট। আর আমরা যেহেতু ব্যবসায় থেকে নগদ টাকা উত্তোলন করেছি, সেহেতু ব্যবসায়ের নগদ টাকা কমে গিয়েছে না? তাই নগদ টাকা আমার জন্য কি? নগদ টাকা আমার জন্য সম্পদ। এখানে যেহেতু সম্পদ হ্রাস পেয়েছে, ব্যাংক থেকে সরি ব্যবসায় থেকে টাকা নেওয়ার ফলে আমার কি? আমার সম্পদটা হ্রাস পেয়েছে। ঠিক আছে? নগদান হিসাব আমার জন্য সম্পদ, এখন সম্পদটা হ্রাস পেয়েছে, জন্য ক্রেডিট হবে। আর উত্তোলন হিসাব ডেবিট হবে, কারণ ব্যয় বৃদ্ধি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যাংক থেকে উত্তোলন। দেখো, প্রত্যেকটা ব্যবসায়ের একটি ব্যাংক হিসাব থাকে। এখন ওই ব্যাংক থেকে যদি আমরা টাকা উত্তোলন করি, মনে করো আমার আহ, ব্যবসায়ের নামে একটি ব্যাংক হিসাব আছে, আমি সেখান থেকে 1,00,000 টাকা উত্তোলন করলাম। তো ওখান থেকে যেহেতু আমি 1,00,000 টাকা উত্তোলন করলাম, ওটা কেন করলাম? অবশ্যই ব্যবসায়ের প্রয়োজনে করলাম। ব্যবসায় হয়তো ক্যাশ টাকা নাই, এই জন্য আমি ব্যাংক থেকে উত্তোলন করে নিয়ে এসেছি। তাহলে ব্যাংক থেকে উত্তোলন করার ফলে আমি একটা ক্যাশ টাকা পেয়েছি না, তার মানে আমি নগদ টাকা পেয়েছি। তাই নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, এজন্য সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাই কি? ডেবিট। আর ব্যাংক হিসাব, ব্যাংক হিসাবও কিন্তু সম্পদ। নগদান হিসাবে সম্পদ, ব্যাংক হিসাবেও সম্পদ। তাই নগদান হিসাব তো বৃদ্ধি পেয়েছে, কারণ কি? আমি ব্যাংক থেকে টাকা নেওয়ার ফলে আমার ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমি নগদান হিসাবকে ডেবিট করেছি। আর ব্যাংক হিসাব ক্রেডিট। কেন ক্রেডিট? কারণ ব্যাংকের টাকা কমে গিয়েছে। ব্যাংকও সম্পদ না? ব্যাংকও সম্পদ। তাহলে ব্যাংকের সম্পদটা কি পেয়েছে? হ্রাস পেয়েছে, এজন্য
ক্রেডিট। ঠিক আছে, এটা কিন্তু হিসাব সমীকরণের শুধুমাত্র একদিকে প্রভাব ফেলেছে, এটা কিন্তু দুই দিকে প্রভাব বিস্তার করেনি। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো। তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আজকে আমরা জাস্ট একটা ফর্মুলা দিয়ে সেই ফর্মুলা থেকে আমরা কয়েকটা জাবেদা সলভ করে ট্রাই করেছি। ঠিক আছে, তোমরা যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, আমাদের সেক্ষেত্রে অনলাইন অফলাইন দুটাই আছে। তোমরা যদি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের পেজে নক দিবা অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবা, আমরা তোমাদেরকে তোমাদের করণীয় জানিয়ে দিব। আর যদি তোমরা সরাসরি আমাদের কোচিংয়ে এসে ভর্তি হতে চাও সেটাও তোমরা করতে পারবা। আশা করি আজকে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।